আমি বলবো সবাইকেই হেপাটাইটিস বি ভ্যাকসিন নিতে হবে। এবং সি, যেরকম মনে করেন যে একজন এন্ডোস্কোপি করবে কিংবা রক্ত নেবে, তাকে অবশ্যই ব্লাডটা স্ক্রিনিং করে নিতে হবে এগেনস্ট বি এবং সি। এভাবে স্ক্রিনিং যদি আমরা করি তাহলে যিনি ব্লাড নেবেন তিনি নিরাপদ থাকতে পারবেন। স্যার, জনমনে একটা মিথ প্রচলিত আছে যে হেপাটাইটিস একটা ছোঁয়াচে রোগ বা কন্টাজিয়াস রোগ, এটা সম্পর্কে স্যার যদি একটু বলেন। ছোঁয়াচে কন্টাজিয়াস কথাটা ঠিক আছে, কিন্তু কিভাবে ছোঁয়াচে সেটা আসলে আমাদের জানতে হবে। যে হেপাটাইটিস বি সি একরকমভাবে ছড়ায়, এ ই অন্যরকমভাবে ছড়ায়। তো আমরা যদি এ ইর কথা বলি তাহলে আমরা বিশুদ্ধ খাবার খাবো, আমাদের স্যানিটারি কন্ডিশন স্যানিটেশন ব্যবস্থার উন্নতি করতে হবে, আমরা যখন পানি খাবো পানি ফুটিয়ে খাবো, এইভাবে আমরা এ ই থেকে প্রোটেক্টেড থাকতে পারি। কিন্তু বি আর সি এটা প্যারেন্টাল রুটে ট্রান্সমিশন হয়, তাহলে আমাদেরকে প্যারেন্টাল রুটকে ইন্টারসেপ্ট করতে হবে। যেরকম হেপাটাইটিস বি যেটা আপনি বললেন, যদি কেউ পজিটিভে আক্রান্ত হয় কিংবা নিডল প্রিক খায় তাহলে প্রি এক্সপোজার যে সিস্টেমগুলো আছে, আমি যে ইমিউনোগ্লোবুলিন ভ্যাকসিনেশন কথা বললাম, সেভাবে প্রোটেকশন নিতে হবে। এবং যারা এক্সপোজ কিংবা আমি বলবো সবাইকেই হেপাটাইটিস বি ভ্যাকসিন নিতে হবে। এবং সি, যেরকম মনে করেন যে একজন এন্ডোস্কোপি করবে কিংবা রক্ত নেবে, তাকে অবশ্যই ব্লাডটা স্ক্রিনিং করে নিতে হবে এগেনস্ট বি এবং সি। এভাবে স্ক্রিনিং যদি আমরা করি তাহলে যিনি ব্লাড নেবেন তিনি নিরাপদ থাকতে পারবেন। আচ্ছা স্যার, এটা একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে ব্লাড ডোনেশন করে অনেকে বিভিন্ন প্রয়োজনে, সেক্ষেত্রে প্রি স্ক্রিনিং এর মধ্যে কি হেপাটাইটিস বি তাহলে গুরুত্বপূর্ণ? অবশ্যই বি এবং সি এটা রুটিনলি আসলে 5টা রোগের স্ক্রিনিং করা হয়, এটা অবশ্যই এবং করতে হবে। আরেকটা জিনিস এখানে আমরা করে থাকি, যেটা হলো হেপাটাইটিস এসবিএস এজি যদি কারুর নেগেটিভ হয়, তাদের কারুর যদি প্রিভিয়াস এক্সপোজার হয়ে ভাইরাসটা ক্লিয়ার হয়ে যায়, তাদের এনটিএসবিসি টোটাল পজিটিভ থাকে। এই টোটালটাও কিন্তু আমরা এখন পরীক্ষা করে থাকি। এই এনটিএসবিসি টোটালটা যদি আমরা না করি তাহলে একটা পার্সেন্টেজ কিন্তু বি ভাইরাসের লুকানো ইনফেকশন হওয়ার পরেও কিন্তু এটা ট্রান্সমিট করতে পারে। আমি বোঝাতে পারছি কিনা জানি না, আসলে আমি এটা বলতে চাই এরকমভাবে যে একজন এসবিএসএজি নেগেটিভ হলেই যে সে বি ভাইরাসের ফ্রি এটা কিন্তু বলা যাবে না। কেউ আছে কিন্তু না, ফলস নেগেটিভের কথা আমি বলিনি, কেউ আছে হেপাটাইটিস বি, আপনি প্রথমেই আমি বলেছি যে আক্রান্ত হওয়ার পরে 95% এটা কিন্তু ভাইরাসটা ক্লিয়ার হয়ে যায়। তবে এনটিএসবিসি টোটাল যদি আমরা করি তাহলে আমরা বুঝতে পারবো সে জীবনে কোনো এক সময় বি ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছিল কিনা। এই যদি হয়ে থাকে তাহলে এদের একটা পার্সেন্টেজ কিন্তু লুকানো ভাইরাস, যেটা অকাল এসবিভি ইনফেকশন আমরা বলে থাকি, তার মানে এসবিএসএজি নেগেটিভ কিন্তু তার মধ্যে বি ভাইরাস আছে। এদের থেকে প্রোটেকশনের জন্য আপনাকে কিন্তু স্ক্রিনিংয়ের আগে এনটিএসবিসি টোটাল করে নিতে হবে। ভালো ভালো জায়গায় কিন্তু এখন এনটিএসবিসি টোটাল করা হয়ে থাকে। যারা এনটিএসবিসি টোটাল পজিটিভ হয় তাদের রক্ত কিন্তু নেওয়া হয় না। ভ্যাকসিন যে আমরা নেওয়ার কথা বলছি, প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিসের, এটা নির্দিষ্ট কোনো বয়স সীমা আছে কিনা? আমি প্রথমেই কিন্তু বলেছি এই ভ্যাকসিনটা এত সেফ, এত কার্যকরী যে জন্মের পর থেকে আমরা মৃত্যু পর্যন্ত যে কোনো সময় নিতে পারি না। স্যার, এটা কোনো এজ লিমিট আসলে নাই? কোনো এজ লিমিট নাই এটা। ইভেন আমি বলেছি এতই সেফ যে এটা প্রেগনেন্ট মায়েরাও কিন্তু, অন্তঃসত্ত্বা মায়েরাও এই ভ্যাকসিন নিতে পারেন। স্যার, এক্ষেত্রে আসলে যখন একটা পার্সন হেপাটাইটিস বিতে আক্রান্ত হচ্ছে তার কনজারভেটিভ ম্যানেজমেন্টটা কীরকম হয়? অ্যাকিউট হেপাটাইটিস যদি বলেন তাহলে আমি বলেছি যে এদের হেপাটাইটিস এর তো মোর দেন 99%ই সম্পূর্ণ ভালো হয়ে যায়। হেপাটাইটিস ইর বলেছি 95%-এর বেশি ভালো হয়ে যায়। কাজে এদেরকে কিন্তু স্পেসিফিক কোনো চিকিৎসা করার প্রয়োজন নেই, তাদেরকে সাপোর্টিভ চিকিৎসা, কনজারভেটিভ চিকিৎসা দিতে হবে। যেরকম রুগী যদি খেতে না পারে তাহলে তাকে স্যালাইন দিতে হবে, কারণ যদি আপনি লোকটা অনেক ঘন্টা যদি না খেয়ে থাকেন, সারাদিন যদি না খেয়ে থাকেন, তার কিডনি শাটডাউন হতে পারে, তাকে আইভি ফ্লুইড দিতে পারেন। আর যদি রুচি মোটামুটি থাকে তাহলে আইভি ফ্লুইডের কোনো প্রয়োজন হয় না, তাকে সুষম খাদ্য তাকে দিতে হবে। এটা দিব না, এটা দিব না, এটা প্রয়োজন নেই। তবে তাকে বিশুদ্ধ খাবার দিতে হবে, পানিটা ভালো দিতে হবে, খাবার সুষম খাবার দিতে হবে, এইভাবে তাকে ম্যানেজ করতে হবে। যদি তার বমি থাকে তার বমির ওষুধ দিয়ে ম্যানেজ করতে হবে, যদি তার জ্বর থাকে জ্বরের ম্যানেজমেন্ট তাকে দিতে হবে। এইভাবে সিমটোমেটিক চিকিৎসা দিতে হবে
এবং তাকে নিউট্রিশন দিতে হবে এবং তার যে বাওয়েলটা মানে এই যে কোষ্ঠকাঠিন্য যেন না থাকে সেটার ব্যবস্থা করতে হয়। এভাবে যদি আমরা ম্যানেজ করতে পারি তাহলে একটা সময় পরে এই হেপাটাইটিস এ ভাইরাস এবং ই ভাইরাস এটা ভালো হয়ে যাবে। এটাকে আমরা বলি যে মেয়াদি রোগ, মানে একটা মেয়াদের পরে এটা অটোমেটিক ভালো হয়ে যায়। আসলে এটা যে বেশিরভাগ ক্ষেত্রে মেয়াদি রোগ, এই অ্যাডভান্টেজটাই কিন্তু ঝাড়ফুঁক যারা করে তারা নিয়ে থাকে, কারণ রোগটা তো ভালো হয়ে যাবে মেজরিটি কেসে, সেখানে সে এটা দেয়, মালা দেয়, সেটা দেয়, এটা দিয়ে তার ক্রেডিটটা নেয়। আসলে এটা আমাদের সাপোর্টিং চিকিৎসা দিলেই কিন্তু রোগীটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তবে বি ভাইরাস এবং সি ভাইরাস এটা ভিন্ন। এটা সি ভাইরাসের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক্রনিক হয়ে যাবে, 85% রোগী কিন্তু ক্রনিক হয়ে যাবে। কিন্তু বি ভাইরাসের ক্ষেত্রে অ্যাডাল্টে 95%-এর মতো সম্পূর্ণ ভালো হবে, কিন্তু 5% ক্যারিয়ার হবে। এদেরকে সাবসিকুয়েন্টলি কিন্তু চিকিৎসার আওতায় আনতে হবে। কিন্তু উল্টো কথা হলো, যদি যারা প্যারেন্টাল ট্রান্সমিশন হয়, পজিটিভ মাদার থেকে যে বাচ্চাটা ইনফেক্টেড হয়ে যায়, তাদের কিন্তু 95%-ই ক্রনিক লিভার ডিজিজ হবে। কাজে তাদেরকে ম্যানেজ করা এবং তাদেরকে প্রিভেন্ট করা কিন্তু খুবই জরুরি। কারণ বাচ্চারা যদি হেপাটাইটিস বি 95% ক্রনিক লিভার ডিজিজ হয়ে যায়, তাহলে পরবর্তীতে আমি বলেছি যে সি ভাইরাসের যত ভালো চিকিৎসা আছে, সি ভাইরাস কিন্তু চিকিৎসা ভালো আছে, কিন্তু ডিফিকাল্ট টু ট্রিট হেপাটাইটিস বি দেন সি। কাজে তাদেরকে অবশ্যই প্রোটেকশন দিতে হবে যাতে তারা জন্মের পর বি ভাইরাসে আক্রান্ত না হয়। আচ্ছা।